সেদিন আমাদের কুট্টি বুড়িটাকে আর সানায়া পাখিটাকে লেহেঙ্গা পরিয়েছিলাম। জীবনে প্রথমবারের মতো দুই বোনকে লেহেঙ্গা পরিয়েছিলাম এবং তাদের দুইজনকে লাগছিল একেবারে পুতুলের মতন। আমার মতো প্রত্যেকটা বাঙালি মাই মনে হয় চায় তার বাচ্চাদেরকে বাঙালি পোশাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। জাপানে যেহেতু ওয়েস্টার্ন ড্রেসই বেশি চলে, এখানে বাংলাদেশি পোশাক পরার সুযোগও খুব কমই থাকে বাচ্চাদের। কিন্তু যখনই এইসব পোশাক পরার সুযোগ হয় আমি একদমই হাতছাড়া করি না। স্পেশালি বাংলাদেশিদের গেট টুগেদারে আমি সবসময় ওদেরকে বাংলাদেশি ড্রেসেস পরাই নিয়ে যাই। হাজার হলেও নিজের দেশের খাবার, নিজের দেশের মানুষজন, পোশাক আশাক, কালচার সম্পর্কে জানার এগুলোই হচ্ছে অনেক বড় একটা সুযোগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আমার হালকা ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু বসা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি আছি ভালো। আর সেদিন আমাদের দুপুরবেলায় দাওয়াত ছিল, আমি ড্রেসেস নামিয়ে নিয়েছিলাম কোনটা পরবো। আজকেও আমরা মা মেয়ে ম্যাচিং আউটফিট পরবো। ইদানিং আমার ওদের সাথে ম্যাচিং করা ছাড়া পরতেই ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমার এই পুরো আউটফিটটা ডিটেলসটা একটু আপনাদেরকে দিই। দেশি ফ্যাশন বাই রূপা পেজ থেকে আমাদের এই 3টা আউটফিট ম্যাচিং করে বানিয়ে দিয়েছে। আর সুহানার আর সানায়ারটা হচ্ছে জামদানি লেহেঙ্গা বাচ্চাদের জন্য, আর আমারটা ছিল হচ্ছে জামদানি 3 পিস। পুরো ড্রেসটাতে এত সুন্দর কারচুপির কাজ করা, আর কাজগুলো হচ্ছে এত নিখুঁত যে আমি বারবার অবাক হচ্ছিলাম দেখে যে কতটা সময় আর এফোর্ট দিয়ে এই এক একটা ড্রেস বানাতে হয়। জাস্ট সি কত নিখুঁত ভাবে, কত সুন্দর করে কাজ করা। ওড়নাটাও অনেক সুন্দর। আর এই বিউটিফুল ড্রেসটা আমি পেয়ার আপ করবো এই সুন্দর নাগরা শুটা দিয়ে। এত সুন্দর কাজ করা, সেই সাথে হচ্ছে ফিনিশিংটাও খুবই চমৎকার। আর 100% লেদার সোল দিয়ে তৈরি করা এই জুতিগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আয়ান্স ফ্যাশন। হ্যান্ড স্টিচের কারচুপি ওয়ার্ক করা এই খুচরা জুতিগুলো কিন্তু এখন আপনারা রিজনেবল প্রাইসে সেলেও পেয়ে যাচ্ছেন ওনাদের পেজে। অনেকগুলো সাইজে জুতিগুলো পাওয়া যাবে। আপনারা আয়ান্স ফ্যাশনের ফেসবুক পেজে ভিজিট করলেই হচ্ছে ডিটেলস জানতে পারবেন। আর এই যে আমার ছোট্ট কুট্টি বুড়ি চলে আসছে হচ্ছে এখানে দেখতে, মা কি এখানে রাখছে এগুলো সব নিয়ে তো পড়তে হবে। আর সাথে আমি এই কানের দুলটা পরবো যেটা একদম আমার ড্রেসের সাথে পুরা ম্যাচিং। এটা হচ্ছে মেহরিমা নামের একটা পেজ থেকে নেয়া। এটা একটা সেট ছিল, সাথে খুব সুন্দর একটা টিকলিও ছিল। কিন্তু যেহেতু আমি ইউজুয়ালি টিকলি তো পরি না, যারা হিজাব করেন তারা কিন্তু খুবই সুন্দর করে টিকলি পরতে পারেন, অথবা শাড়ি পরলে তার সাথেও পরলে কিন্তু চমৎকার লাগে। এই যে আমরা 3জন রেডি হয়ে গেছি আমাদের ড্রেসেস পরে, আর সেই সাথে আমি একটু সাজুগুজুও করে ফেলছি। মাশাআল্লাহ, আমার পুতুল দুইটাকে একেবারেই পুতুল পুতুল লাগতেছিল। সানাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর সুহানাকে দেখে একদম মনে হচ্ছিল ছোট্ট একটা ডল। সেটাকে আমরা ওই যে ছোটবেলায় যেরকম ডলের ড্রেস আপ করাই না, একদম সেরকমই লাগতেছিল যে ওকে আমি এরকম পুতুলের জামা পরায় দাঁড় করায় রাখছি। আজকে আমরা যে বাসাটায় বেড়াইতে আসছি সেই বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাসা। ইউজুয়ালি জাপানের বাসাগুলো একই রকম হয়, বাট এই বাসাটা যেহেতু নিজেরা ডিজাইন করে বানানো, এই জন্য একটু ডিফারেন্ট এবং অনেক সুন্দর। আর ভিতরের ডেকোরেশন, ইন্টেরিয়র সবকিছু এত সুন্দর করে সাজানো গোছানো যে দেখে মনে হবে যে একটা স্টুডিওতে চলে আসছে, এত সুন্দর। আর বাসার সামনে খুব সুন্দর একটা ইয়ার্ডের মতো আছে, সেখানে অনেক সুন্দর একটা দোলনা রাখা আছে। দোলনা আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে। সে বাসায় ঢুকেই প্রথমেই বলছে যে মাম্মা চলো ওই দোলনায় যায় বসি। ম্যাক্সিমাম বাসায় আমি এই দোলনাটা দেখতে পাই। এটা জাপানে অনেক পপুলার, জায়গা কম লাগে আর যে কোনো জায়গায় প্লেস করা যায়। আসলে ঘরের মধ্যে অনেক মানুষ ছিল, আর নতুন নতুন মানুষদেরকে দেখলে বাচ্চারা যেটা হয় না, হঠাৎ করে দেখলে একটু ঘাবড়ায় যায়, চিল্লাচিল্লি করে বা মানে মায়ের কাছে থাকতে চায়। তো ও এরকম করছিল, এই জন্য ভাবলাম যে একটু ওদেরকে স্পেস দেই। দোলনা পেয়ে তো সানায়া সেই খুশি, সে দোলনা থেকেই নামে না। আর এইদিকে সুহানারে দেখেন পুরো একদম বলিউড নায়িকার মতো লাগতেছে, আর সে কুটকুট করে হেঁটে বেড়াচ্ছে, কি করবে না করবে, অনেক খুশি সে। আর এই দিন না প্রচন্ড গরম ছিল, এখানে যে কিছুক্ষণ বসে থাকবো সেটাও থাকতে পারতেছিলাম না। আপনারা জানেন যে জাপানে কিন্তু 150 বছরের রেকর্ড ব্রেক করছে, মানে এত গরম পড়ছে এই বছর জাপানে। একটু পরেই আমরা খেতে বসে গেছি, আর সুহানা প্লেন রাইস খাচ্ছিল বাবার সাথে। আমার এই মোমেন্টটা খুবই কিউট লাগছে। সুহানার বাবা কিন্তু অনেক হেল্প করে টুকটুক করে, স্পেশালি বাইরে গেলে বাচ্চাদের টেক কেয়ার করার ব্যাপারে একটু পরপর জিজ্ঞেস করে কিছু লাগবে কি। আর আমি এইদিকে সানায়ার সাফনের জন্য এক প্লেটে খাবার নিয়ে ওদেরকেও খাওয়াই দিছি, আর না হলে ঠিকঠাক মতো খাবে না, 2-4 নালা খেয়ে উঠে যাবে দৌড় দিয়ে খেলার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা সবাই মিলে বসে গেছে, তাদের হচ্ছে এখন বিঙ্গো খেলা হবে। এই আইডিয়াটা সাফনের বাবার ছিল, সে কিছু খেলনা নিয়ে গেছিল যেগুলো হচ্ছে বাচ্চাদেরকে দিবে। তো ভাবলো যে বিঙ্গো খেলে তারপরে হচ্ছে দিলে কেমন। তো বাচ্চারা সবাই বিঙ্গো খেলার জন্য খুবই এক্সাইটেড। ইনফ্যাক্ট জাপানে তো বাচ্চা বড় সবাই বিঙ্গো খেলতে খুব পছন্দ করে। বিঙ্গো খেলাটা তো অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি যে কতগুলো কার্ড থাকে, এখানে কতগুলো নাম্বার থাকে, সোজাসুজি আড়াআড়ি যে কোনো অ্যাঙ্গেলে আপনার নাম্বার যদি সবগুলো মিলে যায় তাহলে হচ্ছে আপনি পুরস্কার পেয়ে যাবেন। তো আমরা ছোট বড় সবাই হচ্ছে বিঙ্গো খেলতে খুব পছন্দ করি। এই ধরনের গ্যাদারিংয়ে বিঙ্গো খেলাটা কিন্তু সহজ, কারণ অনেকগুলো মানুষ একসাথে খেলতে পারে। তো প্রথমে বাচ্চারা খেলছে, তারপর হচ্ছে ওরা পুরস্কার পাইছে। তবে যারা যারা পুরস্কার পায় নাই তারা আবার মন খারাপ করছিল, পরে তাদেরকে আইসক্রিম দেওয়া হবে বলে এনশিওর করা হয়েছে। বাচ্চাদের খেলা শেষ হওয়ার পরে আমরা বড়রাও দাবি
করলাম যে আমরা কেন বাদ যাবো, আমরাও খেলতে চাই, আমাদেরকেও পুরস্কার দেয়া হোক। তো মজা করেই বলছিলাম। তো ওইখানে একজন ভাই ছিলেন, ওনার একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে কিচেন স্টাফ, ওনারা সেল করেন। ওনার কিছু প্রোডাক্ট ছিল হয়তো ওনার সাথে, তো উনি আবার সেগুলো হচ্ছে স্পন্সর করলেন যে সবাইকে এগুলো গিফট দেওয়া হবে, এখন বড়দের খেলা হবে। মানে বিঙ্গো খেলার যে গিফট, এটা হচ্ছে এইচএম কিচেন থেকে স্পন্সর করা। তো আপনারা অনলাইনে আমাজনে পেয়ে যাবেন এইচএম কিচেনের সমস্ত প্রোডাক্ট। তো আপনারা অবশ্যই এইচএম কিচেনের প্রোডাক্টগুলো কিনবেন। এটা হাই কোয়ালিটি বাট অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে সবাই কিনতে পারে, ঠিক আছে। আমি নিজেও কিন্তু থার্ড প্রাইজ পাইছিলাম, একটা ভেজিটেবল কাটার পাইছিলাম, বেশ ভালো কোয়ালিটির। বাই দ্য ওয়ে আজকে দুপুরে আমরা কি খাইছি সেটাই আমি দেখাতে ভুলে গেছি। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, সেই সাথে অনেক অনেক মজার আইটেম। কোনটা রেখে কোনটা বলবো জাস্ট দেখেন। এখানে করলা ভাজি আছে, ডাল আছে, ভর্তা আছে, অনেক পদের, চিংড়ি আছে, তারপরে শুটকি ছিল যেটা আমার খুবই মজা লাগছে, কাবাব ছিল, আর ইলিশ মাছটা অনেক মজার ছিল। অনেক অনেক আইটেম ছিল, নামগুলো সব হয়তো আমি এখন বলতেও পারছি না, বাট খেতে সবগুলো অমৃত ছিল। দেশের বাইরে আসার পরে আমরা প্রত্যেকটা মেয়েই ভালো রাঁধুনি হয়ে যাই একটা সময় পরে। ফাইনালি এই দোলনাটা একটু খালি পাইলাম এখানে একটু বসার জন্য। দোলনা আমার নিজেরও খুব পছন্দ, আমি যেখানেই দোলনা দেখি আমার মনে চাই এখানে বসে কিছুক্ষণ সুইং করি। বাই দ্য ওয়ে বাচ্চাদের জন্য একের পর এক লাইন লেগেছিল এই জায়গায়। অবশেষে খাওয়া দাওয়ার পরে আমরা ভাবিরা এসে এখানে একটু ছবি ভিডিও তুলছিলাম, আর এই কুট্টি বুড়িকে 10 মিনিটের জন্য তার পাপার কাছে রেখে আসছিলাম, কিন্তু সে কি আর থাকে, সে মানে শুরু করছে কান্দাকাটি, পরে হচ্ছে বাবা ওকে দিয়ে গেছে। সারাদিন ওরা এই ড্রেসটা পরা থাকলেও খাওয়ার পরে কিন্তু আমি দুই বোনকে ড্রেস চেঞ্জ করে দিছি, আর ওদের সবসময় আমি ড্রেস এক্সট্রা ক্যারি করি ব্যাগে, কারণ বলা যায় না বাচ্চা মানুষ তো দেখা যায় যে ভিজিয়ে ফেলতে পারে বা কমফোর্টেবল লাগতে নাও পারে, গরম লাগতে পারে। তো পরে হচ্ছে ওদের ড্রেস আমি চেঞ্জ করে দিছি। আর এই দেখেন একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে জাপানে আসার পরে প্রথম আমি কারো বাসায় ছাদ দেখলাম। ছাদে উঠলে যে বাতাস, চারিদিকে খোলা আকাশের নিচে বাতাস, এটা তো আর আমরা জাপানে পাই না, কারণ আমাদের বাসা বাড়ি যতই যাই হোক না কেন ছাদ নাই। এই বাসাটা হচ্ছে যে আমি প্রথম জাপানে আসার পরে প্রথম কারো বাসা ছাদালা বাসায় আসছি। বাসা মারাত্মক সুন্দর একটা বাসা, মানে সবকিছুই সুন্দর এই বাসাটা। তো সব শেষে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, এখন ছাদে আসছে, কি সুন্দর বাতাস, মানে আলাদাই একটা ফিলিং, খুব ভালো লাগছে। বাংলাদেশ প্রথম খোলা ছাদে ওঠা ঠিকই, আমি ছাদে উঠে প্রথম আসছি, সোনা তো প্রথমেই আসবে। সুন্দর সুন্দর, অনেক সুন্দর, দেখো ছাদ দেখছো। সূর্য ডোবার আগে ফাইনালি আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলছিলাম, যদিও সবাই মিলে একটা ফটো তোলা সম্ভব হচ্ছিল না, কারণ আমরা অনেক বড় একটা গ্রুপ অফ পিপল। এতগুলো মানুষকে বাসায় দাওয়াত দিয়ে তারপরে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, মাশাআল্লাহ অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া এবং ভাবিকে। আর এদিকে সাফওয়ানও হচ্ছে তার দুইটা ফ্রেন্ড পেয়ে গেছে। আর এই যে আমার সানায়া পাখি কি একটা কচ্ছপ না কি নিয়ে খেলতেছে, দেখেন কি পরিমাণ খুশি। ড্রেসটা চেঞ্জ করে দিছে পরে, আসলে গরম লাগতেছিল তো তার জন্য হচ্ছে ওর মুডও ভালো ছিল না। দুপুরের খাবার শেষ হতে না হতেই বিকেলে আবার টেবিল ভরা স্ন্যাক্স, তারপরে ডেজার্ট, অনেক আইটেম ছিল, চটপটি ফুচকা থেকে শুরু করে অনেক রকম মিষ্টি। যদিও সেগুলোর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, ওই সময় জানি কি হয়েছিল। আমাদের বাঙালিদের একটা অভ্যাস, সবকিছু খাওয়ার পরে চা না খেলে মনে হয় জানি কি জানি একটা হয়নি, কি জানি একটা হয়নি। তো যাই হোক ফাইনালি চা খেয়ে সবকিছু একদম ফুলফিল হয়ে গেল খাওয়া দাওয়া। এখন হচ্ছে চাটা খেয়ে সুন্দর করে বাড়ির দিকে হাঁটা দিব। তো ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।